একটা ভুল ট্রেনে উঠে এক ভুল মেয়ের প্রেমে পড়ে যাওয়া, কিন্তু এই ভুলের মাসুল যে কত বড় হতে পারে তার কোনো ধারণাই কিন্তু আপনি রাখেন না। মেয়ের বাবা হলেন সেই এলাকার মস্ত বড় গ্যাং লিডার, আর মজার বিষয় হলো ছেলেটা তখনও জানেই না যে সে ওই মেয়েকে নয় বরং নিজের মরণকে ভালোবেসেছে। ঠিক এভাবেই একদিন সে ওই মেয়ের বাড়িতে গিয়ে পৌঁছায়, কিন্তু অবাক করা বিষয় হলো সবাই তাকে রাজকীয়ভাবে বরণ করে নেয়। চারপাশে হাসি মুখ, আপ্যায়ন, সম্মান সবকিছুই যেন স্বপ্নের মতো লাগছিল। অবশ্যই এর পর যে তার জন্য কি অপেক্ষা করছে তা জানতে আজকে আমি এই পুরো সিনেমার গল্পটা বলবো। কিং খানের এই মজার সিনেমার নাম চেন্নাই এক্সপ্রেস। তো চলুন ডুব দেওয়া যাক আজকের গল্পের গভীরে। শুরুতেই আমাদেরকে আমাদের লিড ক্যারেক্টার রাহুলের সাথে পরিচয় করানো হয়। বয়স 40 হয়ে গেছে, কিন্তু মনে মনে এখনো সে টকবগে যুবক। আজ তার দাদা মশাইয়ের 100তম জন্মদিন, আর সেই উপলক্ষে তার দুই বন্ধু ববি আর সেলিম পরিকল্পনা করে রেখেছে সবাই মিলে গোয়াতে ছুটি কাটাতে যাবে। গোয়া মানেই তো আনন্দ ফুর্তি সমুদ্র, কিন্তু দাদা মশাই তার এই 100তম জন্মদিনের বিশেষ দিনে এসেই পটল তুলেন। আর এই ঘটনায় রাহুলকে পড়তে হয় এক মহা ঝামেলায়। দাদার অন্ত্যেষ্টিক্রিয়া শেষে তার দাদি নির্দেশ দিলেন এই চিতাভস্য যেন রামেশ্বরমে বিসর্জন দেওয়া হয়। রাহুল দাদিকে না বলতে পারল না, কিন্তু বন্ধুরাও তো গোয়া যাওয়ার জন্য পাগল। তখন রাহুল এক অদ্ভুত ফোন দিয়ে আটলো। সে চেন্নাই এক্সপ্রেস ট্রেনে চেপে দাদিকে বোঝাবে যে সে রামেশ্বর যাচ্ছে, কিন্তু আসলে সে মাঝপথেই নেমে গিয়ে বন্ধুদের সাথে গোয়া পালিয়ে যাবে। প্ল্যান মাফিক কাজও চলছিল, কিন্তু ওই যে বলে না, অতিরিক্ত চালাকির ফল হিতে বিপরীত হয়। চেন্নাই এক্সপ্রেসের কামরায় চড়ে রাহুল মাঝপথে নেমে তো গেল, কিন্তু আনন্দের চোটে তার দাদার সেই চিতাভস্যের ব্যাগটা ট্রেনের মধ্যে রেখেই নেমে পড়েছে। যখন বন্ধুদের সাথে তার দেখা হয়, রাহুলের খেয়াল হলো সেই ব্যাগটার কথা। তখন তো মাথায় একদম বাজ পড়ার মতো দশা। তড়িঘড়ি করে ট্রেন থামার আগেই সে আবার লাফিয়ে উঠল কামরায়। ব্যাগটা উদ্ধার করলো ঠিকই, কিন্তু যখন সে ট্রেন থেকে নামতে যাবে তখনই দেখলো এক সুন্দরী মেয়ে প্রাণপণ দৌড়ে ট্রেন ধরার চেষ্টা করছে। রাহুল তো আস্ত জেন্টেলম্যান, সে হাত বাড়িয়ে মেয়েটাকে টেনে ট্রেনে তুলল। মেয়েটার রূপ দেখে তো রাহুল একদম মুগ্ধ, কিন্তু তখনই সে আবার একদল লোককে দেখলো যারা একইভাবে দৌড়ে ট্রেন ধরার চেষ্টা করছে। তাদের দেখেও রাহুল নিজেকে সামলাতে পারলো না, তাদেরকেও সে নিজ হাতে সাহায্য করে ট্রেনে তুলল। কিন্তু এই সাহায্যই কাল হলো রাহুলের জন্য। লোকগুলোকে তুলতে তুলতে ট্রেন এমন গতি নিল যে রাহুলের আর নামাই হলো না। অগত্যা রাহুলকে আটকা পড়তে হলো সেই চেন্নাই এক্সপ্রেস ট্রেনের মধ্যেই। আর অপরদিকে তার বন্ধুরা তো সঠিক ট্রেনে উঠে গোয়ার দিকে এগিয়ে চলেছে। ট্রেন তো একদম ছুটে চলল। রাহুল যখন বন্ধুদের ফোন করে জানালো যে সে ট্রেনের ভেতরে আটকে পড়েছে, তখন সে তার সেই সুন্দরী সহযাত্রীর গুণগান গাইতে ভুলল না। চোখগুলো মায়াবী, ঠোঁটগুলো দারুণ আকর্ষণীয়, কি রূপ তার। ওদিকে বন্ধু সেলিম মজা করে জিজ্ঞাসা করলো, তুই কি তার সামনে এসব বলছিস? রাহুল জানালো যে মেয়েটা আসলে দক্ষিণ ভারতের, হিন্দি বোঝে না, কিন্তু রাহুল কি আর জানতো বিপত্তিটা ঠিক ওখানেই। ট্রেনে মেয়েটার সাথে থাকা সেই গুন্ডারা এবং খোঁজ সেই সুন্দরী যার নাম আসলে মিনামা, তারা যে তামিল ভাষাভাষী এটা রাহুল জানতো, কিন্তু মিনামা যে দারুণ হিন্দি বুঝতে পারে তা রাহুল ভাবতেও পারেনি। রাহুলের প্রশংসাগুলো যে মিনামার কানে যাচ্ছে তা আজ করতে পেরে মেয়েটা শুধু মুচকি হাসলো। রাহুল তো এখন রোমান্টিক মুডে, সে মেয়েটাকে ইমপ্রেস করার জন্য গানও গেয়ে উঠল, কিন্তু সে জানতো না এই অদ্ভুত পরিস্থিতির ভেতর দিয়ে তার জীবনের এক অদ্ভুত নতুন অধ্যায় শুরু হতে চলেছে। যে রাহুল নিজেকে নির্দোষ প্রমাণ করতে মরিয়া ছিল, সেখানে মিনামা তখন গানে গানেই তাকে এক চরম সতর্কবার্তা দিয়ে দিল। সে আকারে ইঙ্গিতে জানালো তার সাথে এই লোকগুলো আসলে কোনো সাধারণ সঙ্গী নয়, এরা তাকে অপহরণ করে নিয়ে যাচ্ছে। মিনামা চাইলো রাহুল যেন তার গানের ছলে তার সাথে যোগাযোগ বজায় রাখে, যাতে ওই লোকগুলোর মনে কোনো সন্দেহ না জাগে। মিনামা রাহুলকে ইশারায় টয়লেটের দিকে যেতে বলল। তার উদ্দেশ্য ছিল রাহুলের মোবাইল ফোনটা নিয়ে কোনোভাবে তার বন্ধুদের সাথে যোগাযোগ করা। ট্রেনের পেছনের দিকে গিয়ে মিনামা ফোনটা ধার চাইল ঠিকই, কিন্তু বিপত্তি বাঁধল তখনই। মিনামার সাথে থাকা সেই হিংস্র লোকগুলো হঠাৎ হাজির হলো। রাহুলের হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে ট্রেনের জানালা দিয়ে বাইরে ছুঁড়ে ফেলে দিল। রাহুল তো রাগে অগ্নিশর্মা, তার স্বাদের মোবাইলটা, কিন্তু রাগের মাথায় সে ভুলেই গিয়েছিল যে লোকগুলোর হাতে তখন ধারালো অস্ত্র। তারা যেই না অস্ত্র বের করে রাহুলের দিকে তেড়ে এলো, রাহুল সেই 40 বছরের অভিজ্ঞতার সাহসে এক নিমিষে কর্পূরের মতো উড়ে গেল। সে ভয়ে একদম কুকড়েই গেল। ট্রেনে তখন টিটি এলেন। লোকগুলোর কাছে টিকিট নেই দেখে রাহুল ভাবলো এটাই সুযোগ। সে টিটিকে গিয়ে জানিয়ে দিল যে এই লোকগুলো সন্ত্রাসী এবং এদের কাছে অস্ত্র আছে। টিটি যখন লোকগুলোর কাছ থেকে অস্ত্র কেড়ে নিলেন, রাহুলের তো তখন আনন্দের সীমা নেই। সে ভাবলো এবার বুঝি মুক্তি মিলল, এদের এখনই পুলিশে ধরিয়ে দেওয়া যাবে। কিন্তু হায়, পরক্ষণে যা ঘটলো তা দেখে রাহুলের হৃৎপিণ্ড যেন থেমেই গেল। ওই লোকগুলো অবলীলায় সেই টিটিকেই ট্রেনের চলন্ত কামরা থেকে বাইরে ছুঁড়ে ফেলে দিল। রাহুল বুঝলো সে এখন এক ভয়ঙ্কর মাকড়সার জালে আটকা পড়েছে। যেহেতু সে প্রত্যক্ষদর্শী, তাই ওই লোকগুলো এখন তাকেও সাথে করে তাদের ডেরায় অর্থাৎ কোম্বান
গ্রামে নিয়ে যেতে বাধ্য করলো। যাত্রাপথে রাহুল অবাক হয়ে দেখলো এক অদ্ভুত দৃশ্য। মিনামা তার পাশের সেই গুন্ডাদেরকে নির্দেশ দিচ্ছে সিট পরিবর্তন করতে, আবার পরের স্টেশনে তাদেরকেই বলছে খাবার কিনে আনতে। লোকগুলো মিনামার প্রতিটা কথা এমনভাবে মানছে যেন সে কোনো রানী আদেশ পালন করছে। রাহুল তো বিভ্রান্ত, এরা যদি অপহরণকারী হয় তবে মিনামাকে এত সম্মান দিচ্ছে কেন? অবশেষে রহস্যটা ফাঁস হলো। মিনামা জানালো এই লোকগুলো আসলে তার বাবারই অনুগত গুন্ডা। মিনামার বাবা এই কোম্বার অঞ্চলের একজন প্রভাবশালী গ্যাংস্টার। তার বাবা জোর করে মিনামাকে টাঙ্গাওয়ালি নামের এক লোকের সাথে বিয়ে দিতে চাইছে, আর মিনামা তা মানতে নারাজ বলেই পালিয়েছিল। এই লোকগুলোকে তার বাবাই পাঠিয়েছে তাকে ধরে নিয়ে যাওয়ার জন্য। রাহুল তো এখন কপালে হাত দিয়ে বসে পড়লো। কোথায় সে গোয়ার সমুদ্র সৈকতে বন্ধুদের সাথে ফুর্তি করবে, আর কোথায় এখন এক গ্যাংস্টারের পারিবারিক ঝামেলার মধ্যে তার প্রাণ সংশয়। পরদিন সকালে স্টেশনে নেমে রাহুল পুলিশের কাছে গেল সাহায্যের আশায়। কিন্তু রাহুল যেটা জানতো না তা হলো এই এলাকায় মিনামার বাবার ক্ষমতা কতখানি। পুলিশ অফিসার উল্টো রাহুলের সামনেই মিনামার গুন্ডাদের সাথে হাসাহাসি করছে। মিনামা ঠান্ডা মাথায় জানালো তার বাবার এলাকায় পুলিশও কিছু করতে পারবে না। রাহুলের তখন আতঙ্কে দম বন্ধ হওয়ার মতো জোগাড়। সে মিনামাকে বলল, আমি এখানে মরতে বসেছি আর তুমি এত শান্ত। মিনামা যেন রাহুলের কথা রাখতে গিয়েই তাকে সান্ত্বনা দিল, আরে ভয় পেও না রাহুল, তুমি ঠিক থাকবে। কিন্তু রাহুল তখন ঘোর আতঙ্কে। সে মিনামাকে রীতিমতো কালো বিড়াল বা অপয়া বলে গালি দিল। মিনামাও কম যায় না, সেও পাল্টা জবাব দিল। এই বিপরীতমুখী দুই মানুষ যাদের জীবনের উদ্দেশ্য এখন সম্পূর্ণ আলাদা, তারা যে একে অপরের জীবনকে কোনো নতুন মোড়ে নিয়ে যাবে তা এখনো অজানা। জেদ করে কোনো কাজ হবে না বুঝতে পেরে রাহুলের চোখে মুখে তখন অসহায়ত্বের ছাপ। সে মিনামাকে একান্তে ডেকে জানতে চাইল, দেখো আমি মারা যেতে চাই না, এই গুন্ডাদের হাত থেকে বাঁচার কি কোনো উপায় নেই? মিনামা যে কিনা পরিস্থিতি সামাল দিতে ওস্তাদ, সে আত্মবিশ্বাসের সাথে বলল, উপায় অবশ্যই আছে, তবে আমার একটা কথা শুনতে হবে। আমার বাবার সামনে গিয়ে আমি যা বলবো তুমি শুধু চুপচাপ মাথা নেড়ে সম্মতি জানাবে। রাহুল তখন খড়কুটো আঁকড়ে ধরা মানুষের মতো সবকিছুতেই রাজি। ট্রেন থেকে নামার পর যখন কোম্পান গ্রামের বিশাল জনসমুদ্র এবং মিনামার বাবার দুর্গেশের মুখোমুখি হলো রাহুল, তখন পরিস্থিতি যেন সিনেমার ট্রেলারকে ছাড়িয়ে এক ভয়ঙ্কর রূপ নিল। দুর্গেশ রাহুলের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন। মিনামা ঠিকই তার বাবাকে বুঝিয়ে দিয়েছিল যে এই রাহুলই আসলে তার প্রেমিক এবং তারা একে অপরকে বিয়ে করতে চায়। রাহুল আগে চুক্তি অনুযায়ী মাথা নাড়ল, আর সেই মাথা নাড়তেই পুরো কোম্বান গ্রামে যেন উৎসবের বন্যা বয়ে গেল। আসলে মিনামা এখানে তাদের আঞ্চলিক ভাষায় কথা বলছিল, রাহুল কিচ্ছু বুঝতে পারছিল না, এই জন্য মাথা নেড়ে যাচ্ছিল। কিন্তু এই মাথা নেড়ে যাওয়াটাই যে তার দুর্দশার কারণ হবে সেটা কল্পনাও সে করতে পারেনি। গ্রামবাসীরা রাহুলকে তাদের মাথায় করে নাচতে নাচতে দুর্গেশের বিশাল অট্টালিকার দিকে নিয়ে যেতে লাগলো। রাহুল তখনও হতভম্ব। সে ভাবলো তার কপালে হয়তো এখন বিসর্জন লেখা আছে। বাড়িতে পৌঁছানোর পর পরিস্থিতি আরও ঘোলাটে হলো। সবাই রাহুলের সাথে এমন ব্যবহার করছে যেন সে তাদের জামাই। হ্যাঁ, মিনামাই তো আসলে তাদের সাথে এরকম পরিচয় করিয়ে দিয়েছে রাহুলের। খাবার দাবার, তাদের আপ্যায়ন, সবকিছুতেই যেন উপচে পড়া ভালোবাসা। রাহুল দ্বিধায় পড়ে গেল, কেন ওরা আমাকে এত যত্ন করছে? কিন্তু রাহুলের মনে একটা খটকা থেকেই গেল। সে মনে মনে ভাবলো, গরু বা ছাগলকে কোরবানি দেওয়ার আগে তো ওদের খুব ভালো খাবার দেওয়া হয়, তাই না, যাতে মাংসটা সুস্বাদু হয়। আমার ভাগ্যেও কি সেরকমটাই লেখা? কোম্বান গ্রামের দিনগুলো কাটছে অদ্ভুত এক আতঙ্কে তার। একদিন রাহুলের সাথে দেখা হলো পাঞ্জাব থেকে আসা এক পুলিশ অফিসারের। রাহুল তো আনন্দিত, অন্তত নিজের ভাষার মানুষ পাওয়া গেছে। কিন্তু সেই পুলিশ অফিসারের কথা শুনে রাহুলের মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। রাহুল জানতে চাইল, আপনি আমার নাম কি করে জানলেন? পুলিশ অফিসার নির্বিকার মুখে উত্তর দিল, আমার দায়িত্বই হলো মৃতদেহ শনাক্ত করা। মানে রাহুল যে খুব দ্রুত এই গ্রামের মাটিতে মিশে যাবে তা ওই পুলিশ অফিসারও বুঝে গেছে। এর মধ্যেই দৃশ্যে এলেন টাঙ্গাওয়ালি, যার সাথে মিনামার বিয়ে হওয়ার কথা ছিল। 7 ফুট লম্বা, পাহাড়ের মতো শক্তপোক্ত এক রাক্ষসে চেহারার মানুষ। মিনামাকে বিয়ে করার জন্য উদ্গ্রীব এই টাঙ্গাওয়ালি রাহুলের সামনে এসে এক অদ্ভুত চ্যালেঞ্জ ছুড়ে দিল। সে রাহুলকে লড়াই করার জন্য ডাকলো, যিনি জিতবেন তিনি মিনামাকে বিয়ে করবেন। রাহুল তো তামিল ভাষা বোঝে না, সে ভাবলো টাঙ্গাওয়ালি হয়তো বন্ধুসুলভ কোনো আড্ডা দিচ্ছে, তাই সে বরাবরের মতো মাথা নেড়ে সম্মতি জানালো। পরে যখন পাঞ্জাবি পুলিশ অফিসার অনুবাদ করে শোনালেন যে রাহুলকে ওই পালোয়ানের সাথে মারামারি করতে হবে, তখন রাহুলের পায়ের তলার মাটি সরে গেল। 7 ফুটের এই দানবের সাথে লড়াই? রাহুল তখন বাড়ির পেছনে গিয়ে নিজের ভাগ্যকে দুষতে থাকলো। মিনামা এসে রাহুলের মাথায় ঢোকাতে চাইলো তাদের পালানোর পরিকল্পনা, কিন্তু আতঙ্ক রাহুলকে আচ্ছন্ন করে ফেলেছিল। সে মিনামার দিকে চেয়ে শুধু অদ্ভুত আচরণ করতে শুরু করলো। মিনামা তাকে নির্দেশ দিল, আরে স্বাভাবিক হও রাহুল, অন্তত মানুষের মতো আচরণ করো। রাহুল স্বাভাবিক হওয়ার প্রবল চেষ্টা করতে গিয়ে এমন সব অঙ্গভঙ্গি করতে শুরু করলো যে পুরোপুরি পাগল হয়ে গেছে সে। রাতের বেলা দুর্গেশের বাড়ির বিশাল উঠোন, শত শত মানুষের ভিড়, সবাই অপেক্ষায় টাঙ্গাওয়ালির বিশাল মুষ্টির আঘাতে রাহুল কিভাবে আছাড় খায় তা দেখার জন্য। মিনামা চুপি চুপি রাহুলকে বলে রাখলো, লড়াইয়ের সময় সেই ইশারা দিলে যেন রাহুল পালানোর জন্য দৌড় দেয়। কিন্তু হয়তো রাহুলের কপালে অন্য কিছুই লেখা ছিল। ভিড়ের মধ্যে অতিরিক্ত উত্তেজনায় হয়তো বাঁচবো না জেনেই রাহুল লাল
পানির বোতলে চুমুক দিতে শুরু করলো। লড়াইয়ের আগে সে টলমলো পায়ে মাতাল হয়ে গেল। মিনামা যখন সবকিছু গুছিয়ে মোটরসাইকেল স্টার্ট দিয়ে রাহুলের জন্য ইশারা করছে, তখন রাহুল মাতালের চূড়ান্ত পর্যায়ে। সে মিনামার সংকেত বুঝতে তো পারলই না, উল্টো মাতাল হওয়ার সুবাদে এক অদ্ভুত বীরত্বের ভর করলো তার মাথায়। সে টলমলো পায়ে সোজা গিয়ে হাজির হলো সেই দানবীয় টাঙ্গাবালির সামনে। চারপাশে শত শত মানুষের ভিড়, সবাই অপেক্ষায় এক রক্তক্ষয়ী লড়াইয়ের। অথচ রাহুল কিনা টাঙ্গাবালির বিশাল শরীরটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে আর নিজের চিকন শরীরটার দিকে ইশারা করে বলছে, ভাই তোর সাইজ আর আমার সাইজ দেখ, তুই আমাকে মারবি কেন? তার চেয়ে বরং আমার এই মোটরসাইকেল চালানোর কারিশমা দেখ। রাহুল এই নাটকীয় ভঙ্গিতে সেই মোটরসাইকেলে উঠল। লোকগুলো তখনও ভাবছে এটা হয়তো লড়াই শুরুর আগে কোনো বিশেষ মহড়া। রাহুল এক্সেলেটারে চাপ দিল আর ধোঁয়া উড়িয়ে চোখের পলকে জনসমুদ্র ভেদ করে অদৃশ্য হয়ে গেল। উপস্থিত সবাই হতবাক, কেউ বুঝে ওঠার আগেই রাহুল উধাও। মিনামা অসহায় হয়ে তাকিয়ে রইল, কারণ তার সেই পরম বন্ধু যাকে সে ভরসা করে পালানোর ছক কষেছিল, সেই কিনা তাকে একাই এখানে ফেলে রেখে পালালো। তবে রাহুলের নেশার ঘোর তখনও কাটেনি। পথে ব্যালেন্স হারিয়ে সে অচিরে আছাড় খেয়ে পড়ল রাস্তার ধুলায়। ভাগ্য সহায় ছিল, টহলরত সেই পাঞ্জাবি পুলিশ অফিসার শামশেরের নজরে পড়ল সেই অচেতন রাহুল। শামশের ভালো মানুষ, সে রাহুলকে আবার ওই বাঘের মুখে অর্থাৎ কোম্বান গ্রামে ফিরিয়ে না দিয়ে বরং নিরাপদ কোনো আস্তানায় নিয়ে গিয়ে রাখলো। পরদিন সকালে যখন রাহুলের ঘুম ভাঙলো, তার মাথা তখনও ঘুরছে। সে চোখ খুললেই দেখলো পৃথিবীটা কেমন যেন কাঁপছে। বাইরে বেরিয়ে দেখলো সে কোনো আস্তানায় নয়, বরং এক বিশাল কার্গো জাহাজে আটকা পড়েছে। জাহাজটা তখন শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা দিয়েছে। জাহাজের নাবিকেরা তাকে দেখে তো তাজ্জব, কোথা থেকে এলো এই অচেনা ভারতীয়, আকাশ থেকে পড়লো নাকি? তারা তখন গোপনে ডিজেল পাচারের অবৈধ কাজে ব্যস্ত। রাহুল যে কিনা সবসময় নীতি কথা বলে, সেখানেও শুরু করলো তাদের জ্ঞান দেওয়া। ভাই এই অবৈধ কাজ করছো কেন? ধরা পড়লে তো বাস খাবে। যেন রাহুলের কথাগুলাই ছিল সেইখানকার অভিশাপ। মুহূর্তের মধ্যেই কোস্টগার্ডের জাহাজ এসে তাদেরকে ঘিরে ফেললো। সবাই গ্রেফতার হলো, রাহুলকেও নিয়ে যাওয়া হলো লকআপে। রাহুল সেখানে গিয়ে পুরো ঘটনাটা খুলে বলল। পুলিশ যখন শুনলো যে কোম্বান গ্রাম থেকে এসেছে, তারা তাকে নিয়ে আবার উল্টো পথে সেই বাঘের ডেরায় ছুটলো। দুর্গেশ আর টাঙ্গাবালি রাহুলকে দেখে এমনভাবে হাসলো যেন তারা আগে থেকেই জানতো রাহুল ফিরে আসবে। পুলিশ দুর্গেশকে জিজ্ঞাসা করলো, এই ছেলে কি তোমাদের লোক? দুর্গেশ মুচকি হেসে বলল, নিশ্চয়ই, ও তো আমাদের পরিবারেরই অংশ। পুলিশি ঝামেলা এড়াতে রাহুলকে সেখানেই ফেলে দিয়ে চলে আসা হলো। রাহুল তখন কোণঠাসা, তার পিঠ একদম দেওয়ালে ঠেসে গেছে। বেঁচে ফেরার আর কোনো পথ নেই দেখে সে এবার চরম সিদ্ধান্ত নিল। হাতে তুলে নিল এক ধারালো কাস্তে বা শাবাল, আর সেটা নিজের ওপর রেখেই সে হুমকি দিল, কাছে আসবি না, নইলে কিন্তু আমি নিজেকে শেষ করে দেব। দুর্গেশ তখন তাচ্ছিলের হাসিতে বলল, কর না, তুই তো মরবি। রাহুল বুঝলো এই হুমকি এখানে খাটবে না। সে সঙ্গে সঙ্গে পোল্টি মেলে কাস্তটা তাক করলো মিনামার দিকে। মুহূর্তেই পুরো গ্রামের মানুষের অস্ত্রের নাল ঘুরে গেল রাহুলের দিকে। কিন্তু মেয়েকে হারানোর ভয়ে দুর্গেশ সবাইকে অস্ত্র নামিয়ে দিতে বাধ্য করলেন। রাহুল কোনো মতে মিনামাকে নিয়ে একটা জিপে উঠল। শুরু হলো উত্তেজনাকর এক ধাওয়া। শহরে রাহুল জিপ চালানোর ওস্তাদ। সে আঁকাবাঁকা পাহাড়ি রাস্তায় গুন্ডাদের ধুলা খাইয়ে অনেকটা পথে গিয়ে গেল। কিন্তু দুর্ভাগ্যের নাম জিপ। ইঞ্জিন গরম হয়ে মাঝ রাস্তায় ধোঁয়া ছাড়তে শুরু করলো সেটা। রাহুল জিপ থেকে নেমে এক লাথি মারলো গাড়ির চাকায়। মিনামা উদ্বেগের সাথে জিজ্ঞাসা করলো, কি হলো, গাড়ি কি নষ্ট হয়ে গেছে? রাহুল বিরক্তির সাথে বলল, না, গাড়িটা এখন সিগারেট খেতে বিরতি নিয়েছে। মানে নষ্ট তো হয়েছে, দেখাই তো যাচ্ছে। তোর বাপের গাড়ি, তার হিন্দির মতোই জঘন্য। মিনামা তবুও আপ্রাণ চেষ্টা করলো গাড়িটাকে ডিফেন্ড করার। বলল, গাড়িটা আমাদের এতটা পথ বাঁচিয়ে এনেছে, একে অপমান করো না। কিন্তু রাহুল তো এখন চরম বিরক্ত। সে গাড়িতে আবারও লাথি মারলো, যেন গাড়ির ওপর রাগ নয়, বরং এই গোলক ধাঁধায় আটকে থাকা পুরো ব্যর্থতার রাগটা সে জিপের ওপর ছাড়ছে। রাহুলের লাথিটা গাড়ির গায়ে লাগার আগেই ঘটলো এক অদ্ভুত কাণ্ড। হ্যান্ড ব্রেক ঠিক মতো না টানার খেসারত দিতে হলো তাদের। জিপটা চালু পথ বেয়ে স্বয়ংক্রিয়ভাবে গড়িয়ে সোজা গিয়ে পড়লো পাশের এক গভীর খাদে। রাহুল প্রাণপণে দৌড় দিল গাড়িটাকে আটকাতে, কিন্তু পানির তোরে জিপটা তলিয়ে গেল চোখের পলকে। শেষমেশ রাহুল শুধু জিপের একটা ভাঙ্গা বাম্পার হাতে নিয়ে হাঁপাতে হাঁপাতে ফিরে এলো মিনামার কাছে, যেন এই বাম্পারটাই এখন তাদের একমাত্র সম্বল। মিনামা তো রেগে আগুন। গাড়িটা হারানোর চেয়েও তার বেশি রাগ রাহুলের ওপর, কারণ গতরাতে সে যেভাবে মাতাল অবস্থায় মিনামাকে একা ফেলে পালিয়েছিল, সেই ক্ষোভের আগুন এখনো জ্বলছে। রাহুল কম যায় না, সে পাল্টা আক্রমণ করলো, আমার দোষ কি? তুই আমার জীবনে আসার পর থেকে আমার বিপদ পিছু ছাড়ছে না, তুই একদম একটা অপয়া। এই তর্ক বিতর্ক চরমে পৌঁছালো। দুজনের ইগো এতই বড় যে তারা সেখানেই সিদ্ধান্ত নিল আর একসাথে নয়, যে যার পথে যাবে। রাহুল চললো একদিকে, মিনামা চললো অন্যদিকে। কিন্তু কিছুক্ষণ হাঁটার পরেই রাহুলের চৈতন্য ফিরল। পাহাড়ের এই অচেনা পথে সে আসলে যাবে কোথায়?
তার কাছে ম্যাপ নেই, দিক নির্ণয়ের কোনো উপায় নেই, মোবাইল ফোনটাও নেই। সে অসহায় হয়ে স্থানীয় কিছু পথচারীকে জিজ্ঞাসা করতে গেল পথের ঠিকানা, কিন্তু যেই শুনল রাহুল কোম্বান গ্রামের সেই গ্যাংস্টার দুর্গেশের শত্রু, অমনি গ্রামবাসীরা ভয়ে পিছু হটতে শুরু করলো। কেউ সাহস পেল না তাকে সাহায্য করার। শেষ পর্যন্ত কোনো পথ না দেখে নিজের ইগোকে বিসর্জন দিয়ে রাহুল আবার সেই পুরনো জায়গায় ফিরে এলো যেখানে তাদের বিচ্ছেদ হয়েছিল। বনের নির্জনতায় রাহুল চিৎকার করতে লাগলো মিনামার নাম ধরে। কিছুক্ষণ পরে অন্ধকার থেকে বেরিয়ে এলো মিনামা, আর তার হাসিতে যেন একটা তৃপ্তির ঝিলিক। সে জানতো রাহুল ফিরে আসবেই, কিন্তু পুরুষ মানুষের অহংকার বলে কথা। রাহুল গম্ভীর মুখে বলল, শোন, আমি মোটেও তোকে খুঁজিনি, আমি শুধু ভাবছিলাম তুই একা এত বড় বিপদসংকুল রাস্তায় কিভাবে থাকবি। ভয় পাওয়াটা তোর জন্য স্বাভাবিক, তাই আমার মনে হলো আমরা বরং একসাথেই যাই। মিনামা তার এই অহেতুক গর্বের কথা শুনে মুচকে হাসলো। দুজনে মিলে আবার যাত্রা শুরু করলো। পথ চলতে চলতে একসময় তারা পৌঁছালো বিদাম্বা নামের এক সুন্দর পাহাড়ি জনপথে। সেখানে মিনামা গ্রামের মানুষজনের সাথে কথা বলতে শুরু করলো। রাহুল তখন সতর্ক, সে মনে মনে প্রতিজ্ঞা করেছে এবার আর কোনো কিছুতে মাথা নেড়ে সম্মতি জানানো যাবে না। কিন্তু ভাগ্যের লিখন যে অন্যরকম। গ্রামবাসীরা যেই তাদের দিকে তাকালো, রাহুল আপ্রাণ চেষ্টা করলো মাথা নাড়ানোর বদলে না সূচক ভঙ্গি করতে, কিন্তু গ্রামবাসীরা যেন আগেই ঠিক করে রেখেছিল তারা রাহুলের সাথে কি আচরণ করবে। মুহূর্তের মধ্যে রাহুলকে আবারও আগের মতোই মাথায় তুলে নিল তারা। আবারও সেই একই চিত্রনাট্য। রাহুলকে রাজার হালে এক বাড়িতে নিয়ে যাওয়া হলো, চলছে এলাহি কাণ্ড কারখানা। রাহুল এবার মেজাজ হারিয়ে মিনামাকে কোণঠাসা করে বলল, এবার তুই কি বলেছিস ওদের? আবার কি মিথ্যা কথা ঢুকিয়েছিস মানুষের মাথায়? মিনামা শান্ত স্বরে জানালো, আমি বলেছি আমরা প্রেমিক প্রেমিকা, পালিয়ে বিয়ে করেছি। আমি ওদের বলেছি রাহুল আমাকে প্রচণ্ড ভালোবাসে এবং সে আমাকে কোনোদিন ছেড়ে যাবে না। রাহুলের তখন মাথায় হাত। সে আপ্রাণ চেষ্টা করছে সবাইকে বোঝাতে যে এটা ডাহা মিথ্যা কথা। সে মাথা নেড়ে না বোঝানোর চেষ্টা করছে, কিন্তু গ্রামবাসীদের চোখে রাহুল এখন মহান প্রেমিক, যে কিনা তার প্রেমিকাকে আগলে রাখতে সদা প্রস্তুত। রাহুলের না সূচক মাথা নাড়ানিটাকেও গ্রামবাসীরা দেখেছে এক অদ্ভুত ভালোবাসার আবেগ হিসেবে, যে সে তাকে কখনোই ছেড়ে যাবে না, এজন্য না বলছে। মিনামা গ্রামবাসীদের কাছে তাদের প্রেমের গল্পটা এমনভাবে সাজিয়েছে যে মনে হচ্ছে কোনো বড় মাপের সিনেমার চিত্রনাট্য। সে গড় করে বলতে গেল, মিনামা এক ধনী পরিবারের রাজকন্যা, আর রাহুল কিনা সাধারণ এক মিষ্টি বিক্রেতা, আর সেই কারণে মিনামার গ্যাংস্টার বাবা তাদের এই অসম প্রেম মেনে নিতে পারছে না। এই অদ্ভুত মিথ্যা কথা শুনতে শুনতে রাহুল তো বাকরুদ্ধ। সে তো জানতো না মিনামা কিভাবে তার আসল পেশাটা এমন নিখুঁতভাবে আন্দাজ করলো। মিনামা নিজেই অবাক, সে তো স্রেফ মিথ্যা সাজাচ্ছিল, কিন্তু রাহুলের অকপট স্বীকারোক্তিতে সেও অপ্রস্তুত। রাহুল যে কিনা এতদিন জীবন বাঁচানোর লড়াইয়ে ছিল, সে এবার বুক ফুলিয়ে দাঁড়িয়ে গেল। তার চোখে মুখে তখন এক অদ্ভুত আত্মসম্মান। সে মিনামার দিকে চেয়ে ধীর স্থির কণ্ঠে বলল, মিষ্টি বিক্রি করি তাতে কি হয়েছে? অন্তত মিনামার বাবার মতো মানুষের রক্ত নিয়ে হোলি খেলি না তো। সততার সাথে ব্যবসা করা কি অপরাধ? রাহুলের এই সহজ সরল কিন্তু বলিষ্ঠ কথা শুনে মিনামার হাসি আর থামছে না। সে অবাক হয়ে রাহুলের দিকে তাকিয়ে ভাবছে এই মানুষটার ভেতরে এত গভীরতা লুকিয়ে আছে। তাদের মিথ্যা সাজানো প্রেমের গল্পের মাঝখানে হঠাৎ করে যেন বাস্তবতার একটা কোমল ছোঁয়া লেগে গেল। রাহুল যে সত্যি একজন মিষ্টি বিক্রেতা, এই তথ্যটা তাদের পুরো পালানোর নাটকটাকে এক অদ্ভুত সত্যের মুখোমুখি এনে দাঁড় করিয়ে দিল। পরদিন সকালে ঘুম ভাঙতেই রাহুলের চোখ পড়ল এক অন্য দৃশ্যে। পাহাড়ের স্নিগ্ধ রোদে মিনামা গ্রামবাসীদের সাথে গল্প করছে। তাকে দেখে মনে হচ্ছে সে যেন এই গ্রামেরই একজন। রাহুলের বুকের ভেতরটা হঠাৎ করেই কেমন যেন কেঁপে উঠল। এই বিপদসংকুল যাত্রায় মিনামাকে সে কেবল কালো বিড়াল বা আপদ বলেই জানতো, কিন্তু আজ তার মাঝে এক আশ্চর্য মুগ্ধতা সে খুঁজে পেল। মিনামা হাসি মুখে রাহুলের কাছে এসে বলল, তুমি কি জানো রাহুল, এই গ্রামের এক পুরনো ঐতিহ্য আছে। যারা নতুন বিয়ে করে তাদের স্বামীরা স্ত্রীকে নিজের কোলে নিয়ে পাহাড়ের চূড়ায় অবস্থিত মন্দিরে নিয়ে যায়। এখন গ্রামবাসীরা তো তেমনটাই চাইছে। তুমি কি পারবে আমাকে নিয়ে যেতে, নাকি আমাকে মাঝপথেই ফেলে দেবে? রাহুলের ইগোতে যেন টোকা লাগলো। সে কি এতই দুর্বল? সে মুচকে এসে বলল, আমি শুধু মিষ্টি বিক্রি করি না মিনামা, আমি মানুষ হিসেবেও যথেষ্ট শক্তিশালী। তোকে কোলে তোলা তো ডাল ভাত একদম। কিন্তু কুয়াশা ঢাকা পাহাড়ে তাকিয়ে রাহুলের হাসি যেন একদম জমে গেল। কুয়াশা ভেদ করে দেখা যাচ্ছে পাহাড়ের চূড়ায় সেই প্রাচীন মন্দিরটা, যার পথটা যেন স্বর্গের সিঁড়ির মতো আকাশ ছুঁয়েছে। গ্রামবাসীরা হই হই করে জানালো মন্দিরটাতে পৌঁছাতে হলে 3000 পাথরের সিঁড়ি পাড়ি দিতে হবে। রাহুল একবার মিনামার দিকে আর একবার সিঁড়িগুলোর দিকে তাকালো। শরীরটা কাঁপলেও সে পিছু হটলো না। সে মিনামাকে নিজের কোলে তুলে নিল। শুরু হলো সেই মহাকাব্যিক পথ চলা। রাহুল একটার পর একটা সিঁড়ি গুনছে, আর মিনামা তার কাঁধে মাথা রেখে স্তব্ধ হয়ে তাকিয়ে আছে রাহুলের দৃঢ়তা দেখে। সূর্য উঠছে, আগুনের মতো রোদ চামড়া পুড়ে দিচ্ছে, ঘাম ছড়ছে রাহুলের শরীর বেয়ে, তবুও সে থামছে না। তার দৃষ্টি একদম স্থির। যদিও এই পুরো ব্যাপারটা একটা ভণ্ডামি আর মিথ্যা অভিনয়ের অংশ, কিন্তু রাহুল যেন নিজের অজান্তেই এই আচরণটাকে নিজের একটা লক্ষ্য বানিয়ে ফেললো। গ্রামবাসীরা অবাক হয়ে দেখছে সেই মিষ্টি বিক্রেতা কি অসম্ভব সাহসের সাথে তার প্রেমিকাকে মন্দিরের চূড়ায় পৌঁছে দিচ্ছে। রাহুল যখন শেষ সিঁড়িটা পার করে মন্দিরের চৌকাঠে পা রাখলো, তখন তার নিঃশ্বাস ভারী, শরীর অবশ, কিন্তু মনের ভেতর এক অদ্ভুত প্রশান্তি। এই 3000 সিঁড়ির প্রতিটা ধাপ যেন তাদের মিথ্যা পরিচয় আর বাস্তব সংকটের মাঝে এক অদৃশ্য সেতু বন্ধন
তৈরি করে দিয়ে গেল। সে যখন মিনামাকে পরম যত্নে নিচে নামিয়ে দিল, মিনামার দৃষ্টির গভীরতায় তখন এক অদ্ভুত পরিবর্তন। এতক্ষণ সে রাহুলের ওপর ভর করেছিল ঠিকই, কিন্তু প্রতিটা ধাপের সাথে যেন রাহুলের হৃদস্পন্দন সে অনুভব করছিল। এই 3000 সিঁড়ি পাড়ি দেওয়ার সময় রাহুলের নিঃশ্বাসের ওঠানামা, তার পেশির টান আর সেই হার না মানা জেদ, সবকিছুই মিনামার মনে এক গভীর ছাপ ফেলে গেল। চেন্নাই এক্সপ্রেসের সেই সাধারণ যাত্রী যে একসময় তুচ্ছ তাচ্ছিল্য আর ভয় নিয়ে চলতো, সে এখন মিনামার চোখে এক বীর। এই মুহূর্তে হয়তো মিনামার অবচেতন মন মেনে নিল যে তার নিয়তি এই রাহুলের সাথেই বাধা। মন্দিরের পুরোহিত যখন ধর্মীয় রীতি অনুযায়ী রাহুলের হাতে সিঁদুরের কৌটা তুলে দিলেন এবং তাকে মিনামার কপালে পরিয়ে দিতে বললেন, তখন বাতাস যেন থমকে দাঁড়িয়েছিল। এই গ্রামের প্রথা অনুযায়ী যে দম্পতি এই কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়, তাদের আত্মা নাকি পরবর্তী 7 জনম ধরে একে অপরের সাথে আবদ্ধ থাকে। মিনামা যখন দেখলো রাহুল কোনো দ্বিধা ছাড়াই তার কপালে সেই সিঁদুর লেপন করলো, তখন তার চোখের কোণে এক বিন্দু জল চলে আসলো। সে জানে এটা অভিনয়, সে জানে এটা এক অদ্ভুত পরিস্থিতির মায়া, কিন্তু সেই মুহূর্তের তীব্র আবেগ তাকে স্তব্ধ করে দিয়েছিল। বিদাম্বা গ্রামের শান্ত পরিবেশে মিনামা যেন নিজের অজান্তেই নিজেকে রাহুলের স্ত্রী হিসেবে কল্পনা করতে শুরু করেছিল। এই জীবনের নিরাপত্তা, এই গ্রামের মানুষের সরল বিশ্বাস আর রাহুলের সান্নিধ্য সব মিলিয়ে মিনামা যেন এক স্বপ্নপুরীতে ছিল। কিন্তু এই স্বপ্নের রেশ কাটতে দেরি হলো না। যখন সে ঘরে ফিরে দেখলো রাহুল নিজের ব্যাগ গোছগাছ করছে, তখন যেন তার পৃথিবীর ভিত্তি কেঁপে উঠল। মিনামা আর্তনাদ করে বলল, রাহুল তুমি এসব কি করছো? আমরা যদি এখন পালিয়ে যাই, এই গ্রামবাসীদের সাথে বিশ্বাসঘাতকতা করা হবে। ওরা আমাদের বিশ্বাস করেছে, আমাদের জন্য জীবন বাজি রেখেছে। রাহুলের চোখে তখন এক অদ্ভুত নির্লিপ্ততা। সে কঠোর স্বরে বলে, শোন মিনামা, এই 3000 সিঁড়ি পাড়ি দিয়েছি মানেই এই নয় যে আমাদের এই নাটকটা চিরস্থায়ী হবে। আমি জানি তুই এই মিথ্যা ভালোবাসার জালে আটকে পড়েছিস, কিন্তু আমি নই। আমার লক্ষ্য এখন গোয়া, আর তোর গন্তব্য তোর বাবার সেই নরকুণ্ড কুম্বান গ্রামে। এই মিথ্যা গল্পের রেশ টানার কোনো প্রয়োজন নেই। রাহুলের কথাগুলো যেন ধারালো ছুরির মতো মিনামার বুকে বিঁধল। রাহুলের পর তার ব্যাগে থাকা দাদুর চিতাভস্যের কথা টেনে আনলো। নিজের ওপর এক তীব্র ঘৃণা নিয়ে এসে বলল, আমি কোনো মহান পুরুষ নই। আমি জানি আমি দাদুকে প্রতিশ্রুতি দিয়েছিলাম রামেশ্বরমের ছাই বিসর্জন দিব, কিন্তু আমি তা গোয়াতেই করব, কারণ আমি মানুষ হিসেবে জঘন্য, অসংবেদনশীল। তোর মতো ভালো হৃদয়ের মানুষের সাথে আমার এই ছদ্মবেশ মানায় না। তুই বরং নিজের গ্রামে চলে যা। নিজের এই অমানবিক রূপটা যেন রাহুল জেনে শুনেই তুলে ধরল মিনামার সামনে, যাতে মিনামা তাকে ঘৃণা করে দ্রুত এখান থেকে বেরিয়ে পড়ে। রাহুল আবার সেই অনিশ্চিত পথে একা হাঁটা শুরু করলো। বিদাম্বার সীমানা ছাড়িয়ে যাওয়ার পর চারপাশের ধূসর রাস্তা যেন তাকে আরো বেশি একাকিত্বের স্বাদ দিচ্ছিল। কিন্তু রাহুলের মনের গহীনে যে আগ্নেয়গিরি জ্বলছে, তাতে সে মিনামাকে প্রতি মুহূর্তে মিস করছিল। প্রতিটি পদক্ষেপে তার মনে হচ্ছিল সে নিজের জীবনের শ্রেষ্ঠ সুযোগটা হারিয়ে ফেলছে। অবশেষে নিজের জেদ আর অহংকারের পাহাড় ভেঙে রাহুল ঘুরে দাঁড়ালো। সে আবারও ফিরে এলো বিদাম্বায় মিনামার কাছে। কিন্তু এবার রাহুল একা ছিল না, তার পেছনে ছিল এক দীর্ঘ ছায়া, যার অর্থ পুরো গল্পের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো এক বিশাল বিপদের হাতছানি। রাহুল যখন মিনামার সামনে গিয়ে দাঁড়ালো, তার মুখমণ্ডল তখন এক অজানা আশঙ্কায় ফ্যাকাশে। তার পেছনে ধেয়ে আসছিল সাক্ষাৎ মৃত্যু, সেই 7 ফুট লম্বা পাহাড়ের মতো শক্তপোক্ত টাঙ্গাবালি, সাথে এক ঝাঁক সশস্ত্র গুন্ডা। মিনামা তখনও পাথরের মতো দাঁড়িয়ে, ঠিক যেন কোনো এক মহাকাব্যের ট্র্যাজেডির অপেক্ষায়। টাঙ্গাবালি অট্টহাসি দিয়ে এগিয়ে এলো, যেন সে শিকারী আর রাহুল মিনামা তার খাঁচায় বন্দি দুটো ইঁদুর। সে মিনামার হাত ধরে টান দিল, যেন সে কোনো জড়বস্তু। কিন্তু টাঙ্গাবালি একটা জিনিস ভুলে গিয়েছিল, বিদাম্বা গ্রামের মানুষগুলো অন্য ধাঁচের। তারা অতীতে রাহুল এবং মিনামার সততা আর ভালোবাসার পরীক্ষায় মুগ্ধ হয়েছিল, আর এখন সেই অতিথিদের ওপর আক্রমণ দেখে তাদের রক্ত গরম হয়ে উঠল। সাধারণ কৃষকদের হাতে থাকা লাঠি আর কুঠারগুলো যেন মুহূর্তের মধ্যে তরোয়ালের মতো ধারালো হয়ে উঠল। টাঙ্গাবালি হুঙ্কার দিয়ে বলল, পচ্ছার, জানিস না কার সাথে পাঞ্জা লড়ছিস? গ্রামের বয়োজ্যেষ্ঠ এক ব্যক্তি শান্ত কিন্তু বজ্রকঠিন স্বরে উত্তর দিলেন, আমরা দক্ষিণ ভারতের মানুষ। আমরা যেমন ভদ্রাচিত অতিথেয়তায় বিশ্বাসী, তেমন অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠতেও জানি। তুই যদি ভালো হোস, আমরা তোর জন্য জান দেব, আর যদি আমাদের অতিথিদের গায়ে হাত দিস, তবে আমাদের চেয়ে খারাপ আর কেউ হবে না। শুরু হলো এক প্রবল সংঘর্ষ। গ্রামের সাধারণ মানুষের সাথে সেই গ্যাংস্টারের পেশাদার গুন্ডাদের এক অসম লড়াই। কেউ একজন রাহুলের দিকে চাবির গোছা ছুড়ে দিয়ে চেঁচিয়ে বলল, পালা রাহুল, গাড়ি নিয়ে বেরিয়ে যা, এই গুন্ডাদের দায়িত্ব আমাদের। রাহুল আর দেরি করলো না, সে দ্রুত গাড়ির দরজা খুলে মিনামাকে ডাকলো। কিন্তু মিনামা মুহূর্তের জন্য গাড়িতে না উঠে দৌড়ে ঢুকে পড়লো তাদের সেই ঘরে। রাহুল তো রাগে দুঃখে মাথা ঘুরছে। এই তো মেয়েদের স্বভাব, বিপদের সময়ও এদের শাড়ি গয়নার নেশা যায় না। জীবনটা যে যাচ্ছে সেদিকে ভ্রুক্ষেপ নেই। সে স্টিয়ারিংয়ে হাত রেখে মনে মনে মিনামাকে অকথ্য ভাষায় গালি দিচ্ছিল। সে ভাবছিল মিনামা হয়তো তার দামি অলংকার বা বাপের বাড়ি থেকে আনা কোনো স্মৃতিচিহ্ন নিয়ে গেছে। পরিস্থিতি এতই উত্তপ্ত যে রাহুলের মনে হলো মিনামা আসলে নিজের পায়ে কুরুল মারছে। মাঝখানে তো সে এও ভাবলো মিনামাকে ফেলেই গাড়ি নিয়ে চম্পট দেবে, কিন্তু রাহুলের সেই মিষ্টি বিক্রেতার সুলভ হৃদয়ের ভেতরে থাকা মানুষটা তাকে সেই অমানবিক কাজ করতে বাধা দিল। গাড়িটা স্টার্ট দিয়ে রাহুল যখন বেরোনোর জন্য প্রস্তুত, ঠিক
ঠিক তখনই মিনামা ঘর থেকে বেরিয়ে এলো। তার হাতে কোনো গহনার বাক্স নেই, নেই কোনো দামি শাড়ি, তার দু হাতে আলতো করে ধরা রাহুলের দাদুর সেই চিতাভস্যের ছোট্ট ব্যাগটা। রাহুল স্তব্ধ হয়ে গেল। মিনামা গাড়িতে উঠেই ব্যাগটা রাহুলের কোলে রেখে দিয়ে বলল, তুই তো রাগের মাথায় এটা ভুলেই গিয়েছিলিস। দাদুর আত্মা তো রামেশ্বরমে শান্তি পাওয়ার অপেক্ষায় ছিল, আর তুই কিনা এটা গোয়ার সমুদ্রে ফেলে দিতে চেয়েছিলি। তুই দাদুকে প্রতিশ্রুতি দিয়েছিস, সেটা রাখা তোর নৈতিক দায়িত্ব। রাহুল তখন বিষয়টা নিয়ে খুবই চিন্তিত। রাহুল তখন নিজের ভুল বুঝতে পারলো। যে মানুষটা এতদিন নিজেকে একটা অসংবেদনশীল এবং খারাপ মানুষ হিসেবে দাবি করে আসছিল, মিনামা তাকে এক নিমিষেই বুঝিয়ে দিল যে রাহুলের মনের গহীনেও একটা অত্যন্ত সংবেদনশীল মানুষ আছে। মিনামা কেবল নিজের জীবন বাঁচালো না, সে রাহুলের সেই ফেলে আসা দায়িত্বের ভারটাও পুনরায় তার কাঁধে তুলে দিল। রাহুল দেখলো মিনামা শুধু তার প্রেমিকার জায়গা নয়, বরং সে রাহুলের বিবেকটাকেও ফিরিয়ে দিয়েছে। গাড়িটা তীব্র গতিতে গ্রামে ধুলা উড়িয়ে বেরিয়ে গেল। পেছনে পড়ে রইল টাঙ্গাবালির গর্জন আর বিদাম্বা গ্রামের মানুষের সাহসিকতার এক চিরস্মরণীয় গল্প। রাহুল অনুভব করলো চেন্নাই এক্সপ্রেসের সেই ভ্রমণে সে শুধু পথ হারায়নি, বরং সে নিজেকে নতুন করে খুঁজে পেয়েছে। চেন্নাই এক্সপ্রেসের সেই অন্তহীন ধাওয়ার পর অবশেষে তারা এক নিরাপদ ডেরায় পৌঁছালো। টাঙ্গাবালির হাত থেকে বাঁচার পর রাহুলের জীবনের মোড়টা যেন পুরোপুরি ঘুরে গেল। সে মুম্বাই যাওয়ার জন্য ট্রেনের টিকিট কাটলো, কিন্তু কাটলো মাত্র একটা, সেটা মিনামার জন্য। রাহুলের জেদ তখন পুরোপুরি উবে গেছে। সে নিজের ভেতরে কুটিলতার অসংবেদনশীলতা আবরণটা খসিয়ে ফেলে যেন এক নতুন মানুষ হয়ে উঠেছে। সে মিনামার দিকে টিকিটটা বাড়িয়ে দিয়ে শান্ত কণ্ঠে বলল, তুই মুম্বাই চলে যা, আমি একা রামেশ্বরমে যাব। দাদুর শেষ ইচ্ছাটা পূরণ করা আমার নৈতিক দায়বদ্ধতা। আমি নিজেকে যতটা খারাপ বলেছিলাম, বোধহয় আমি ততটা খারাপ নই। মিনামা রাহুলের মুখের দিকে তাকালো। সেই চোখে তখন আর ভয় নেই, আছে এক গভীর তৃপ্তি। সে আলতো করে হাসলো। রাহুল যখন নিজেকে অপরাধী সাব্যস্ত করে নিজের দিকে তিরস্কারের আঙুল তুলছিল, মিনামা তখন তার হাত থেকে মুম্বাইয়ের সেই টিকিটটা ছিনিয়ে নিল। চোখের পলকে সে টিকিটটা কুচি কুচি করে ছিঁড়ে ফেলল। মিনামা ধীরস্থিরভাবে বলল, রাহুল, তুই সব বিষয়ে ঠিকই ছিলি, কিন্তু একটা জায়গায় ভুল ছিলি। তুই একা রামেশ্বরম যাবি না, আমরা দুজনে যাব। দাদুর চিতাভস্য বিসর্জন দেওয়াটা শুধু তোর দায়িত্ব নয়, এটা আমাদের দুজনের একটা নতুন শুরুর উপলক্ষ। রাহুল স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। সে বুঝতে পারল নিয়তি কেন তাকে ভুল ট্রেনে তুলেছিল, কেন মিনামার মতো একটা ঝড়ের মতো মেয়েকে তার জীবনের পাতায় নিয়ে এসেছিল। পরদিন ভোরে রামেশ্বরমের সেই সমুদ্র সৈকতে রাহুল যখন হাঁটছে, তখন চারপাশটা যেন এক অদ্ভুত নিস্তব্ধতায় মোড়া। সমুদ্রের গর্জন আর দিগন্তের লাল সূর্যোদয় সবকিছু মিলেমিশে যেন এক সুন্দর পরিবেশ তৈরি করেছে। রাহুল তার হাতের সেই ব্যাগের চিতাভস্য পরম শ্রদ্ধায় সমুদ্রের নীল জলে ভাসিয়ে দিল। রাহুল ভাবল, গোয়ার সেই উজ্জ্বল হইহুল্লোড় সৈকতে সে দাদুর চিতাভস্য ফেলতে চেয়েছিল, যেখানে শুধুই আনন্দ আর ফুর্তি। কিন্তু রামেশ্বরমের এই সমুদ্রের নোনা জলে সে খুঁজে পেল এক গভীর প্রশান্তি। এই চিতাভস্য বিসর্জনের সাথে সাথেই যেন রাহুলের জীবনের সমস্ত অস্থিরতা মুছে গেল। চেন্নাই এক্সপ্রেস তাকে শুধু এক জায়গা থেকে অন্য জায়গায় নেয়নি, তাকে পৌঁছে দিয়েছে তার নিজের হৃদয়ের এক অজানা ঠিকানায়। রাতের আকাশ তখন তারার মেলায় মুখরিত। রামেশ্বরমের এক ছোট্ট সরাইখানায় বসে তারা দুজনে শেষবারের মতো গল্প করছিল। কাল ভোরেই তাদের পথ আলাদা হয়ে যাবে। মিনামা ঠিক করেছে সে পুনে চলে যাবে তার বন্ধুর কাছে নতুন করে জীবন শুরু করতে, আর রাহুল ফিরে যাবে মুম্বাইয়ে, তাদের সেই পারিবারিক মিষ্টির দোকানের জরাজীর্ণ গলিতে। কথাগুলো বলতে গিয়ে দুজনের গলায় যেন ভারী হয়ে আসছিল। অজানায় তারা একে অপরের জীবনের এত গভীর অংশে মিশে গিয়েছিল যে বিচ্ছিন্ন হওয়াটা এখন এক যন্ত্রণাদায়ক অনুভূতির মতো লাগছে। সরাইখানার আলোটা মৃদু কাঁপছিল, আর বাইরের সমুদ্রের ঢেউয়ের শব্দ যেন তাদের হৃৎস্পন্দনের তালের লয় মনে করিয়ে দিচ্ছিল। রাহুল অনেকবার চেষ্টা করলো কোনো রসিকতা করে পরিবেশটাকে হালকা করতে, কিন্তু তার গলার স্বর জড়িয়ে আসছিল। মিনামা জানালা দিয়ে বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে বলল, আমাদের দেখা কি আর হবে রাহুল? রাহুল কোনো উত্তর দিল না। সে জানতো জীবন কোনো সিনেমার চিত্রনাট্য নয় যে সবসময় হ্যাপি এন্ডিং হবে। তারা এমন এক মোড়ে দাঁড়িয়েছে যেখানে পিছু ফেরার উপায় নেই, আবার সামনে এগোনোর সাহসটুকুও একে অপরকে ছাড়া যেন ফিকে হয়ে আসছে। সেই রাতে বিদায়ের আগে নীরবতাই যেন তাদের সম্পর্কের সবচেয়ে দীর্ঘ এবং অর্থপূর্ণ সংলাপ হয়ে উঠল। তারা জানে না আগামীকালের সূর্যোদয় তাদের জন্য কি বার্তা নিয়ে আসছে, কিন্তু এই রামেশ্বরমের উপকূলে তারা যে সত্যটা খুঁজে পেয়েছে তা তাদের জীবনের প্রতিটা মুহূর্তকে নতুনভাবে আলোকিত করবে। রামেশ্বরমের সেই শেষ রাতে রাহুলের বুকের ভেতরটা তখন উত্তাল সমুদ্রের চেয়েও বেশি অস্থির। মিনামাকে পুনে পাঠানোর সিদ্ধান্তটা মুখে বললেও মনের কোথাও এক প্রবল শঙ্কা তাকে কুরে করে খাচ্ছিল। সে জানে এই মেয়েটা তার জীবনের সবচেয়ে বড় অ্যাডভেঞ্চার। রাহুল ভাঙ্গা গলায় মিনামাকে বোঝাতে চাইল, মিনামা, পুনে তো অনেক দূর, ওখানে তুই যদি আবার ধরা পড়িস, তোর বাবার সেই দীর্ঘ হাত তো মুম্বাই পর্যন্ত পৌঁছাতে পারে। তার চেয়ে বরং আমার সাথে তুই মুম্বাই চল, আমাদের সেই ঘিঞ্জি গলির মিষ্টির দোকানে অন্তত আমার চোখের সামনে থাকবি। মিনামা রাহুলের চোখের দিকে তাকালো। সেখানে ভয় নেই, আছে গভীর এক সুরক্ষার আকাঙ্ক্ষা। মিনামা মৃদু হেসে প্রশ্ন করল, আর যদি তোর বাবা বা প্রতিবেশীরা জানতে চায় আমি কে?
কি সম্পর্ক আমাদের, তখন কি বলবি? রাহুল আমতা আমতা করে থমকে গেল। সে তো জানে না এই প্রশ্নটার উত্তর তো আসলে তাদের দুজনেরই অজানা। রাহুল চুপ করে যাওয়ায় মিনামা এক দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার জন্যই তুই বিপদে পড়েছিস রাহুল। আমি চাই না তোর এই শান্তিপূর্ণ জীবনে আমি কোনো আগ্নেয়গিরি হয়ে থাকি। আমি পুনেই যাব। পরদিন সকালে ট্রেন ছাড়লো। কামরাটা যেন শ্মশানের মতো নিস্তব্ধ। জানালার বাইরে অতিক্রান্ত হতে থাকা গাছপালাগুলো দেখে যেন চোখের কোণটা ঝাপসা হয়ে আসছিল। ক্লান্তিতে মিনামা রাহুলের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। রাহুলের মনে হলো এটাই কি শেষ? এরপর কি তারা আর কোনোদিন একে অপরের চোখের দিকে তাকাতে পারবে? তার হাতের মুঠোয় তখন এক অদম্য জেদ দানা বাঁধছে। সে মিনামাকে তার বাপের সেই বাঘের মুখে ঠেলে দিয়ে নিজের জীবন শান্তিতে কাটাতে পারবে না। সে ট্রেনের রুট বদল করে নিল। সে জানতো না কোথায় যাচ্ছে, শুধু জানতো তাকে যেতেই হবে কোম্বান গ্রামে। যখন ট্রেনটা কোম্বান স্টেশনে থামলো, মিনামা ঘুম থেকে জেগে উঠে দেখলো তারা কোথায় দাঁড়িয়ে। তার চোখ দিয়ে তখন বিস্ময়ের জল। সে ফিসফিস করে বলল, রাহুল তুই এটা কি করলি? তুই কেন আবার এখানে ফিরে এলি? রাহুল কোনো উত্তর দিল না। সে জাস্ট হেঁটে অট্টালিকার সেই চেনা সিংহদ্বারে গিয়ে দাঁড়ালো। দুর্গেশ আর তার দলবল রাহুলকে দেখে যেন বিশ্বাস করতেই পারছিল না। তারা ভাবলো এ তো নিজের জীবনে মরণকে ডেকে এনেছে। পুরো গ্রাম থমকে গেল। দুর্গেশ বারান্দায় এসে দাঁড়ালেন, তার হাতে সেই চেনা ভয়ঙ্কর আভিজাত্য। মিনামা যখন অনুবাদের জন্য এগিয়ে এলো, রাহুল তার হাত আলতো করে সরিয়ে দিল। সে শান্ত কিন্তু দৃঢ় গলায় বলল, না মিনামা, আজ কোনো অনুবাদকের প্রয়োজন নেই। আজ আমরা মুখোমুখি কথা বলবো, দুই পুরুষ, দুই দৃষ্টিভঙ্গি। রাহুল এগিয়ে গেল দুর্গেশের সামনে। সে কোনো অস্ত্র নিল না, নিল এক বুক সাহস। রাহুল দুর্গেশের চোখের দিকে সরাসরি তাকিয়ে বলতে শুরু করলো, আপনি এই অঞ্চলের সম্রাট। আপনাকে মানুষ ভয় পায়, সম্মান করে। এটা নিঃসন্দেহের দারুণ এক অর্জন। কিন্তু এই ভয় আর সম্মানের মধ্যে যে এক বিশাল ব্যবধান আছে, সেটা কি কখনো ভেবেছেন? আপনার এই অসীম ক্ষমতার দাপট কি মিনামার হৃদয়ে ভালোবাসা জাগাতে পেরেছে, নাকি কেবল শূন্যতা তৈরি করেছে? দুর্গেশ স্তব্ধ হয়ে রাহুলের কথাগুলো শুনছিলেন। রাহুল থামল না। সে আরও বলল, একজন মানুষের ক্ষমতা তার তরোয়ারের নয়, তার ভালোবাসা দেওয়ার শক্তিতে। মিনামা আপনার মেয়ে, আপনার সম্পদ নয়। আপনি কি সত্যি চান আপনার এই সাম্রাজ্য একদিন আপনার মেয়ের অভিশাপে ধ্বংস হয়ে যাক? আপনার এই কঠোরতা আসলে আপনাকে কি দিল? রাহুলের প্রতিটি কথা যেন দুর্গেশের পাষাণ হৃদয়ে সূক্ষ্ম এক ফাটল ধরতে শুরু করলো। রাহুলের কণ্ঠস্বর তখন পুরো গ্রামের বাতাসে প্রতিধ্বনিত হচ্ছে। সে আর মিষ্টি বিক্রেতা রাহুল নেই, সেই তখন এক অকুতভয় যোদ্ধা, যে কিনা তরোয়ারের চেয়েও শক্তিশালী শব্দের অস্ত্র ব্যবহার করছে। রাহুল দুর্গেশের একদম নাকের ডগায় আঙুল তুলে বলতে লাগলো, আপনি দম্ভ করছেন আপনার ক্ষমতা নিয়ে। এই বিশাল কোম্বান গ্রামের সবাই আপনার পদলোপন করে, কিন্তু একবার ভেবে দেখেছেন এই ভয়ের আড়ালে আপনার মেয়ের মনে কি জ্বলছে? একজন পিতা হিসেবে আপনার দায়বদ্ধতা কি শুধুই তাকে একটা বিয়ে দিয়ে বিদায় করা? মিনামার প্রতিটা অশ্রুবিন্দুতে আপনার ব্যর্থতার ছাপ স্পষ্ট। আপনি নেতা হিসেবে হয়তো সফল, কিন্তু পিতা হিসেবে আপনি জিরো, একদম গোল্লা। পুরো ভিড় তখন পিনপতন নিরাপত্তায় ডুবে আছে। রাহুল থামলো না। সে আরও উচ্চস্বরে বলে উঠল, 66 বছর হয়ে গেল ভারত স্বাধীন হয়েছে, অথচ আপনার এই গ্রাম যেন সেই মধ্যযুগীয় অন্ধকারে আটকে আছে। মিনামা বা এই গ্রামের কোনো মেয়ে কি সত্যিই স্বাধীন? তাদের ইচ্ছা, মৃত্যু, তাদের স্বপ্ন, সবকিছুই কি আপনাদের সেই বন্দুকের নলের ডগায় বন্দি? এই যে এত ক্ষমতা, এত দাপট, সবই তো মিথ্যা। আসল ক্ষমতা তো মানুষের মন জয় করায়, ভয় দেখানোতে নয়। দুর্গেশের মুখের রেখাগুলো শক্ত হতে শুরু করলো। ক্রোধ আর বিস্ময়ের মিশ্রণে তার চোখ লাল হয়ে উঠেছে, কিন্তু রাহুলের সত্য কথাগুলো যেন তার বুকে তীরের মতো বিঁধছে। রাহুল তখন পাশ ফিরে তাকালো টাঙ্গাবালির দিকে, সেই বিশাল দানব যার প্রতিটা পেশি যেন হিংস্রতায় ভরা। রাহুল তার ক্ষুদ্র অবয়ব নিয়ে বিশাল টাঙ্গাবালির সামনে গিয়ে বুক টান করে দাঁড়ালো। তার চোখে এক অদ্ভুত আগুনের ঝিলিক। রাহুল দাঁতে দাঁত চেপে বলল, দেখতে তো পাহাড়ের মতো বিশাল, কিন্তু তোর এই বুকের ভেতরটা একটা জোনাকির চেয়েও ক্ষুদ্র। মিনামাকে জয় করবি বলে শক্তি দেখাচ্ছিস? এটা ভালোবাসা নয়, এটা তোর ক্ষুদ্রতা। রাহুলের চ্যালেঞ্জ তখন তুঙ্গে। সে চারপাশে তাকিয়ে হুঙ্কার দিয়ে বলল, আজ কি তোরা আমাকে শেষ করতে চাস? কর, আমি তৈরি। টাঙ্গাবালি, তুই একা কেন? পুরো কোম্বান গ্রাম যদি আজ আমার বিরুদ্ধে দাঁড়ায়, আমি তাও পিছু হাঁটবো না। মিনামার সম্মানের জন্য, ওর স্বাধীনতার জন্য আমি আমার শেষ রক্তবিন্দু দিয়ে লড়তে রাজি। মিনামা রাহুলের এই তেজদীপ্ত রূপ দেখে আবেগে ভাসছিল। তার চোখে আনন্দ অশ্রু, কিন্তু সেই আনন্দ মুহূর্তে আতঙ্কে রূপ নিল। সে দেখলো রাহুলের পেছনে থাকা কিছু দুষ্কৃতিকারী গুন্ডা নিঃশব্দে এগিয়ে আসছে। তাদের হাতে ধারালো অস্ত্র। তারা কোনো সম্মানের লড়াইয়ে বিশ্বাসী নয়, তারা চায় রাহুলকে শেষ করে দিতে। মিনামা চিৎকার করে উঠল, কিন্তু দেরি হয়ে গেছে। দুর্গেশের সেই অন্ধ অনুগত গুন্ডারা রাহুলের ওপর ঝাঁপিয়ে পড়ল। নিমিষেই শুরু হলো এক চরম বিশৃঙ্খলা। একদিকে রাহুলের একার লড়াই, অন্যদিকে দুর্গেশের সাম্রাজ্যের সেই নিষ্ঠুর পেশাদার গুন্ডারা। রাহুল কোনো আগ্নেয়াস্ত্র ছাড়াই কেবল মিনামাকে বাঁচানোর জন্য আদম্য জেদ নিয়ে তাদের মোকাবেলা করতে শুরু করলো। কোম্বানের ধূলিমলিন উঠানে তখন ন্যায় আর অন্যায়ের এক রক্তক্ষয়ী যুদ্ধের সূচনা হলো, যেখানে রাহুলের জয়ী হওয়া মানে কেবল নিজের জীবন বাঁচানো নয়, বরং মিনামার হৃদয়ে এক নতুন স্বাধীনতার পতাকা উড়িয়ে দেওয়া। মিনামা তখন বাবার হাতের মুঠোয় বন্দি, তার চোখ দিয়ে অঝরে জল পড়ছে, আর চোখের সামনে রাহুলকে গুন্ডারা ঘিরে ধরে একের পর এক আঘাত করছে। রাহুল রক্তাক্ত, ক্ষত বিক্ষত, কিন্তু তার চোখের দৃষ্টিতে হার
না মানা একটা জেদ। সে মাটিতে লুটিয়ে পড়ছিল ঠিকই, কিন্তু পরক্ষণেই উঠে দাঁড়ালো। সে যেন মনে মনে শপথ করেছে একজন সাধারণ মানুষের শক্তির ক্ষমতা কতখানি তা আজ আমি দেখিয়েই দেব। মাটিতে পড়ে থাকা এক বিশাল কোদাল তুলে নিল রাহুল, ওটাকেই বানিয়ে ফেললো তার তরোয়ার। শুরু হলো এক অসম লড়াই। একে একে সব গুন্ডা মাটিতে লুটিয়ে পড়তে লাগলো, কিন্তু আসল চ্যালেঞ্জটা তখনও বাকি। সেই বিশাল দানব টাঙ্গাবালি, সে যখন যুদ্ধের ময়দানে নামলো তখন লড়াইটা আর কোনো মারামারি রইল না, ওটা হয়ে দাঁড়ালো বেঁচে থাকার শেষ সীমানা। রাহুল আর টাঙ্গাবালির মধ্যে কোনো প্রতিরক্ষা নেই, শুধু আক্রমণ আর পাল্টা আক্রমণ। টেবিল চেয়ার, হাড়ি পাতিল, এমনকি জ্বলন্ত স্টোভ যা হাতের কাছে পেল রাহুল তা দিয়েই আঘাত করলো সে দানবটাকে। টাঙ্গাবালির শরীর থেকে রক্ত ঝরছে, কিন্তু সে থামছে না। শেষে রাহুল এক লাফ দিয়ে টাঙ্গাবালির ওপর ঝাঁপিয়ে পড়ে তাকে নিজের আয়ত্তে নিয়ে নিল। মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল কোম্বান গ্রাম। রাহুল তরোয়ার নামিয়ে দুর্গেশের দিকে তাকালো, তার চোখে কোনো হিংসা ছিল না, ছিল এক বিজয়ী বীরের প্রশান্তি। সে প্রমাণ করে দিয়েছে শক্তির চেয়ে সাহসের জোর অনেক বেশি। আহত টাঙ্গাবালি তখন হাঁটু গেড়ে বসে পড়ল, তার বিশাল অহংকার চূর্ণ হয়ে গেছে। সে হাঁপাতে হাঁপাতে বলল, আমার শরীরটা বড় হতে পারে, কিন্তু তোর সাহসের কাছে আমি হার মানলাম রাহুল। দুর্গেশ এগিয়ে এলেন রাহুলের সামনে। এতদিন যে পাথর জমেছিল তার বুকে, রাহুল সেই আত্মত্যাগের আগুনে তা গলে জল হয়ে গেল। তিনি হাত বাড়িয়ে দিয়ে বললেন, আজ তুই প্রমাণ করেছিস তুই শুধু একজন মিষ্টি বিক্রেতা নস, তুই একজন সত্যিকারের বীর। আমার মেয়েকে পাওয়ার অধিকার তোরই আছে। রাহুলের মুখে তখন তৃপ্তির হাসি। মিনামা দৌড়ে এলো রাহুলের কাছে, দুজনের চোখের ভাষায় তখন হাজার কথা বলা হয়ে গেছে। মিনামা কাপা গলায় জিজ্ঞাসা করলো, রাহুল, রামেশ্বরমে যখন আমরা ছিলাম তখনই তো তুই আমাকে বলতে পারতিস, কেন এত কাণ্ড করলি? রাহুল মিনামার চোখের দিকে তাকিয়ে মিষ্টি হেসে সেই বিখ্যাত ডায়লগটি দিল, ডোন্ট আন্ডার এস্টিমেট দ্য পাওয়ার অফ এ কমন ম্যান। রাহুল সেখানেই মিনামাকে প্রেমের প্রস্তাব দিল, আর মিনামা মাথা নেড়ে তার ভালোবাসা গ্রহণ করলো। কোম্বানের সেই রক্তমাখা উঠানেই তারা একে অপরকে জড়িয়ে ধরল। রাহুল তখন আবেগমাখা কণ্ঠে বলল, আমাদের ভারতে 665টা ভাষা থাকতে পারে, কিন্তু প্রেমের কোনো ভাষা নেই। প্রেম মানেই হচ্ছে একে অপরকে বোঝা। দাদুর চিতাভস্য যখন রামেশ্বরমের জলে বিসর্জন দিয়েছিল রাহুল, তখনই যেন সে তার জীবনের প্রকৃত উদ্দেশ্যটা বুঝতে পেরেছিল। সেই ভুল ট্রেন, সেই ভুল গন্তব্য, সবকিছুই আসলে তাকে তার জীবনের সবচেয়ে বড় সত্যের সামনে নিয়ে এসেছিল। চেন্নাই এক্সপ্রেস তাকে শুধু একটা জায়গা থেকে অন্য জায়গায় নেয়নি, বরং তাকে শিখিয়েছে কিভাবে ভয়কে জয় করে ভালোবাসা অর্জন করতে হয়। রাহুল বুঝতে পারল সব ভুলের পেছনেই হয়তো কোনো না কোনো মহান উদ্দেশ্য লুকিয়ে থাকে। সূর্যের আলোয় চিকচিক করা সেই কোম্বান গ্রাম যেন সাক্ষী হয়ে উঠল এক মিষ্টি বিক্রেতার বীরত্বের আর অসম প্রেমের পূর্ণতায়। এভাবেই শেষ হলো রাহুলের জীবনের সেই অবিশ্বাস্য রোমাঞ্চকর একটা অধ্যায়। সিনেমার মূল শিক্ষা হলো সমস্যা থেকে পালিয়ে বাঁচা যায় না, তাকে সাহসের সাথে মোকাবেলা করতে হয়। রাহুল এবং মিনামা যদি পালিয়ে বেড়াতো তবে সমস্যার সমাধান হতো না, জীবনে সবসময় একটা ভয় কাজ করত। জীবনের কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়েই তারা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পেরেছে। আবার অনেক সময় ভুল পথ বা ভুল সিদ্ধান্তই আমাদের সঠিক গন্তব্যে পৌঁছে দেয়। এটাও বোঝা গেল রাহুলের গোয়া যাওয়ার বদলে ভুল ট্রেনে চেন্নাই এক্সপ্রেসে ওঠা প্রথমে অভিশাপ মনে হলেও শেষ পর্যন্ত তাই তাকে তার জীবনের পরম প্রাপ্তি, প্রেম ও সুখের ঠিকানায় পৌঁছে দিয়েছে। তো কেমন লাগলো আজকের গল্পটা সেটা কমেন্ট করে জানাতে পারেন, আর নতুন হলে সাবস্ক্রাইব করেন। পাশাপাশি এই যে স্ক্রিনে আরও একটা ভিডিও বেশি উঠেছে, ক্লিক করে দেখা শুরু করতে পারেন। ধন্যবাদ।